আচ্ছা, অস্ত্র আনা হয়েছে কি হয়নি সে আলোচনায় আমি একটু পরে যাচ্ছি, কারণ অস্ত্র আনা হতেই পারে, আমাদের দেশ, আমরা স্বাধীন দেশ, আমরা অন্য দেশ থেকে অস্ত্র কিনতেই পারি, কিন্তু অন্যটা কোথায় আমি জানি না। যাই হোক, তবু তারা বলেছিল একটা উত্তেজনা তৈরি করার জন্য। এটা একটা কারণও ছিল হয়তো বা, সেটা হলো যে করাচি থেকে এভাবে সরাসরি জাহাজ গত কয়েক বছরে আসেনি। গত কয়েক বছর মানে আমাদের স্বাধীনতার পর থেকে আর সরাসরি করাচি থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসেনি। এটা একটা কারণ হতে পারে। যাই হোক, এসেছিল। এটাকে কেন্দ্র করে নানা আলোচনা এবং ভারতের মিডিয়াগুলো নানা কথাবার্তা বলেছে যে অস্ত্র এসেছে, কী কী অস্ত্র এসেছে তারও একটা গ্রাফিক্যাল ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সেগুলো তেমন একটা মানে পায় না, কি হালে পানি পায়নি। এর মধ্যে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আজকে আমি দেখলাম যে ভারতের বাংলা, আজ তক বাংলা, এই টেলিভিশনের একটা অনুষ্ঠানে আমি বাংলাদেশের একজন সাংবাদিকের ইন্টারভিউ দেখলাম। অনুষ্ঠানের নাম হলো খবর এখন, রাইট নাও। এটাতে এক ভদ্রমহিলা, উনি উপস্থাপক, উনি বাংলাদেশের একজন সাংবাদিকের একটা ইন্টারভিউ নিয়েছেন এবং সেই সাংবাদিকের নাম হচ্ছে সুশান্ত দাশগুপ্ত। এখন সুশান্ত দাশগুপ্ত বাংলাদেশের সাংবাদিক, এবং উনি যেভাবে বর্ণনা করছিলেন যে পোর্টে কীভাবে এই জাহাজটা এলো, জাহাজটা নামানো হলো, এবং ওই যে জাহাজটি মালামাল নামানো হলো এবং মালামাল কাউকে চেক করতে দেওয়া হয়নি, তারপরে সেই মালামালগুলিতে পেঁয়াজ থাকার কথা, আলু থাকার কথা, সেই আলু পেঁয়াজ কোথায় গেল, কোন ট্রাকে করে কে নিয়ে গেলো কেউ জানে না, এই ধরনের নানা ধরনের কথা উনি কিন্তু বলার চেষ্টা করলেন। আর ওদিক দিয়ে উপস্থাপিকা যিনি ছিলেন তিনিও বেশ খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেষ্টা করলেন। এবং এই বলতে বলতে সুশান্ত দাশগুপ্ত এক পর্যায়ে বললেন যে বন্দরের কয়েকজন অফিসার নাকি চেক করতে চেয়েছিল যে কন্টেনারগুলিতে কী আছে, কিন্তু আপনাদেরকে চেক করতে দেওয়া হয় নাই। এরকম অনেক অফিসারকে নাকি গুম করে ফেলা হয়েছে। যাদেরকে গুম করা হয়েছে তারা কোথায় আছে কেউ জানে না, তার ফ্যামিলিও জানে না। এখন তার ফ্যামিলি একটা মহা আতঙ্কে আছে, তারাও মুখ খুলতে চায় না, এবং পুরো দেশে একটা এখন আতঙ্কের মতো পরিবেশ বিরাজ করছে, এবং কেউ প্রশ্ন করলে তাকে গুম করে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এই ধরনের নানা ধরনের কাহিনী এই সুশান্ত দাশগুপ্ত সাহেব বর্ণনা করলেন। তো মধ্যে কথা যেটা, এবং উপস্থাপিকাও বারবার বললেন যদি সেখানে আলু এসে থাকে, পেঁয়াজ এসে থাকে, সেটা কোথায় গেল, সেটা তো বাংলাদেশের বাজারে দেখা যাচ্ছে না, কে নিল, কোথা থেকে নিল, এই ধরনের নানা ধরনের প্রশ্ন। তো আমি এই বিষয়টা জানার চেষ্টা করলাম যে সুশান্ত দাশগুপ্ত আসলে কি এই ধরনের কোনো সাংবাদিক এই কথাগুলি বলেছেন, কারণ বলা সম্ভব না, আমার বিবেচনায় সম্ভব না। কেন, আমরা তো সবাই জানি, এটা নিয়ে অনেক আলোচনা কিন্তু এর মধ্যে হয়েছে যে এইখানে আসলে কি এসেছিল, এটা সবাই জানে। বাংলাদেশে অনেকে বলেছিল যে ওই সময় যে জাহাজটা এসেছিল MV ইউয়ান জিয়ান ফা ঝং নামে যে জাহাজটা, সেটা করাচি থেকে দুবাই হয়ে চট্টগ্রামে আসে, এটা সবাই জানে, এটা আলোচনা হচ্ছে, এবং সেখানে কি কি ছিল সেটাও ডিটেলে জানা গেছে। এবং এটা কেন এসেছিল তাও বলা হয়েছিল যে এর আগে পাকিস্তান থেকে পণ্য আমাদের এখানে প্রায়ই আসে, এবং এটা নতুন কিছু না। পাকিস্তান থেকে প্রচুর পণ্য আমাদের দেশে আসে, এবং সেগুলো আগে আসতো তৃতীয় দেশ হয়ে, মানে পাকিস্তান থেকে আরেকটা দেশে যেত, যেমন মালয়েশিয়াতে অথবা শ্রীলঙ্কায় অথবা সিঙ্গাপুরে, এখানে যেত। যাওয়ার পর সেখানে সেই পণ্যগুলো নামানো হতো, নামানো হওয়ার পর বাংলাদেশ দিকে আসা কোনো জাহাজে সেগুলো তুলে দেওয়া হতো, এবং সেভাবে বাংলাদেশ আগে আসতো। এটা আগে নিয়ম ছিল, কিন্তু এবারই প্রথম পাকিস্তান থেকে আসলো। এতে লাভ হবে ব্যবসায়ীদের, লাভ হবে আমাদের। এই কারণে লাভ হবে, একবার এক জায়গায় একটা বন্দরে নামিয়ে তারপর সেখান থেকে আবার নতুন করে আপলোড করে আনা, অনেক খরচ বেড়ে যেত। এখন খরচটা কম হবে, যে জিনিসগুলো আসবে সেটা বাজারে কম মূল্যে পাওয়া যাবে, হিসাবটা কিন্তু খুব ক্লিয়ার, আমদানিকারকরা খুশি। এবারই প্রথম এই জন্য সরাসরি আসলো, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো হয়েছে বলে আসলো। এখন এটার মধ্যে অস্ত্র এসেছে না কি এসেছে সেটার কোনো অবকাশ নেই কেন, তখনই বলা হয়েছিল এবং সেটা ব্যাখ্যাও দেওয়া হয়েছিল গভর্নমেন্টের পক্ষ থেকে কি কি আনা হয়েছে। আমি আপনাদের লিস্টটা আরেকবার, আপনারা জানেন তবে আমি আরেকবার বলি, সেখানে যা যা এসেছিল তার সবই ছিল শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ছিল ৬,৩৩৭ টন, এবং পাকিস্তানের 18টা রপ্তানিকারক প্রতিষ্ঠান এই সমস্ত পণ্য বাংলাদেশের জন্য সরবরাহ করা হয়েছিল। কি কি ছিল সেটা আমি আপনাদেরকে একটু বলি। সবচেয়ে বেশি আনা হয়েছে টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, এটা 115টি কন্টেনারে এই পণ্যগুলি ছিল। আর দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য ছিল খনিজ পদার্থ ডোলেমাইট, এটা ছিল 46টা কন্টেনার ভর্তি, এই পণ্যটা ছিল। এছাড়া 35টা কন্টেনারে চুনা পাথর ছিল, 6টা কন্টেনারে ম্যাগনেসিয়াম কার্বনেট আমদানি করা হয়েছিল। এবং আমাদের যে কাঁচ শিল্প আছে না, এই কাঁচ শিল্পের জন্য ভাঙা কাঁচ, এটাকে র মেটেরিয়াল, এটাও আনা হয়েছে 10 কন্টেনার ভর্তি করে। তাছাড়া পোশাক শিল্পের জন্য আপনার কাপড়, রং, এ সমস্ত এসেছে 28টা কন্টেনারে। তো এগুলো কারা আনছে আমাদের এখানে, যে আকিজ গ্লাস ফ্যাক্টরি, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু এই পণ্যগুলি আমদানি করেছে। মানে কারা আমদানি করেছে গোপন টোপন কিছু না, সবাই জানে কি করেছে। হ্যাঁ, এখানে কিছু ভোগ্যপণ্য এসেছে, ভোগ্যপণ্যের মধ্যে পেঁয়াজ এসেছে, পেঁয়াজ এসেছে হলো 22টা কন্টেনার ভর্তি পেঁয়াজ এসেছে, এবং এই 22টা কন্টেনার মোট পেঁয়াজের পরিমাণ ছিল 611 টন। আর এর বাইরে 14টা কন্টেনার ভর্তি এসেছিল আলু, তার পরিমাণ ছিল 203 টন। এবং এগুলো হিমায়িত কন্টেনার, মানে কোল্ড স্টোরেজের মতো করে আমরা হিমায়িত কন্টেনার আনা হয়েছিল। এগুলো কে আনছে তাও আমরা জানি, ঢাকার হাফিজ কর্পোরেশন, MR ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর পেঁয়াজ, আলু, এগুলো তারা আনছে। আল্লাহর রহমত স্টোর এরা এনেছে এই পেঁয়াজ এবং আলু। তো সবই তো ওপেন ভাই,
এখানে তো গোপনের কিচ্ছু নাই। কিন্তু এই যে সুশান্ত দাশগুপ্ত, উনি এই তথ্যগুলো কোথায় পেলেন এবং কিভাবে উনি এগুলি প্রচার করা শুরু করলেন? উনি বলেন আগে আসতো রেড জোন দেওয়া, এখন আসছে গ্রিন জোন দেওয়া, অতএব এটা এগুলো হয়ে গেছে। তারপরে কাউকে দেখতে দেওয়া হয় নাই, কোন ট্রাকে সেখান থেকে বন্দর থেকে বেরিয়ে গেছে কেউ জানে না, গোপনে রাতের অন্ধকারে এগুলো পাস করে দেওয়া হয়েছে, এই সমস্ত কাহিনী। ইন্টারভিউটা 25 মিনিটের, 25 মিনিট ধরে এই সুশান্ত দাশগুপ্ত এই সমস্ত ওনার মন বানানো কাহিনী বলে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, এবং সেটা কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করলো। এখন প্রশ্ন হচ্ছে উনি কে? আমি চট্টগ্রামের একাধিক সাংবাদিকের সঙ্গে এর মধ্যে কথা বলেছি, যেহেতু এটা বন্দর সংক্রান্ত আলাপ এবং বন্দরে ওনার নাকি প্রচুর সোর্স আছে উনি বলতেছিলেন, কাজে আমি ভাবলাম চট্টগ্রামেরই কি হবে। এবং কেউ আমাকে বলতে পারলো না এই সুশান্ত দাশগুপ্ত নামে ওনাদের এখানে কোনো সাংবাদিক আছে, কেউ বলতে পারলো না। তাহলে উনি কে? উনি কি মানে ওই আস্তগিরি বানানো কোনো ব্যক্তি হতে পারে? কিন্তু আরেকটা কথা, অনেকে আমাকে এখানে বলছেন যে ইন্ডিয়া এগুলো কেন করছে, বিশেষ ভারতের মিডিয়াগুলো এরকম কাজ কেন করছে, এই সমস্ত যে একদম আজগুবি নিউজ কেন করছে, কি লাভ তাদের হচ্ছে, কেউ তো বিশ্বাস করছে না, তাও কেন করছে? এর একটা জবাব, সম্ভাব্য জবাব আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই। এবং এটা আমি যে বানিয়েছি তা না, কিন্তু আমাকে দু একজন বলেছেন, মানে ভারতেরই দু একজন সাংবাদিক আমাকে, আমারও তো অনেকের সঙ্গে পরিচয় আছে, আমি দু একজনকে জিজ্ঞাসা করেছিলাম ভাই তোমাদের এখানে এরা কেন করছে? আমরা তো মেইন স্ট্রিম মিডিয়া কেউ করি না, এগুলি কতগুলি ছোট 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 প্রতিষ্ঠান এরা করে, এরা বিপুল অঙ্কের টাকা পাচ্ছে। আসলে কে দিচ্ছে টাকা? টাকা দিচ্ছি আমাদের এখান থেকে যারা আওয়ামী লীগের লিডাররা কলকাতায় চলে গেছেন, ভারতে আছেন, তারা বিপুল টাকা নিয়ে গেছেন দেশ থেকে, সবাই নিয়ে গেছেন। আপনারা জানেন তো, যারা নাকি বিভিন্ন জায়গা থেকে চলে গেছেন বিদেশে, বিভিন্ন দেশে গেছেন, তারা কিন্তু তাদের টাকা পয়সা মোটামুটি সব নিয়ে গেছেন এবং তাদের হাতে অপরিমিত টাকা, সেই টাকাগুলো ব্যয় করে তারা এই কাজগুলো করাচ্ছেন। টোটালি পেইড প্রোপাগান্ডা, টোটালি পেইড প্রোপাগান্ডা।